আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইমারি ইয়ারের পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটির সার্টিফিকেট নিতে যাচ্ছি, অর্থাৎ সামনে আগামী মাসের 7 তারিখ কিন্তু আমাদের একটি পরীক্ষা রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। 3 মাস ও 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরীক্ষাটি হবে। তো এই কোর্সের যারা পরীক্ষা দিব বা সামনে যারা কম্পিউটার শিখে সরকারি সার্টিফিকেট অর্জন করতে চাই, তো তাদের জন্য এই ক্লাসটি হেল্পফুল হবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সরকারি সার্টিফিকেট অর্জন করার জন্য যে সকল প্রশ্নগুলো এসে থাকে এবং এই প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করলে আমরা A+ মার্কটি পেতে পারি, অর্থাৎ আমাদের যে গ্রেডটি দেওয়া হয় সেটি যেন A+ থাকে। তো এর জন্য কিভাবে পড়াশোনাগুলো করতে হবে সম্পূর্ণ একটি গাইডলাইন মূলক লাইভ ক্লাসটি আমরা আজকে আয়োজন করেছি প্রাইমারি ইয়ারের পক্ষ থেকে। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা সকলেই কিন্তু কি করতে পারবেন, সঠিক একটি গাইডলাইন পাবেন, যাতে এই কম্পিউটার কোর্স করে কিভাবে সরকারি সার্টিফিকেট অর্জন করা যায় সেই বিষয়ের উপরে। তো আজকে আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করব এবং এই বোর্ড কোশ্চেনের আদলেই কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি এরকম কয়েকটি বোর্ড সমাধান করতে পারি, তাহলে আমরা আশা করা যায় যে খুব সহজেই কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিভাবে ভালো একটি রেজাল্ট করতে পারি সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বোর্ডের কোশ্চেন আমরা রয়েছে, এবং এটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড 360 ঘন্টা 6 মাস ও 3 মাস মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা, অর্থাৎ থিওরি পরীক্ষা। থিওরি পরীক্ষার কোশ্চেন হয় এখানে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যারা পরীক্ষা দেবেন, আমি 3টা স্টেপে মূলত পরীক্ষাটা হয়ে থাকে। প্রথমে তাত্ত্বিক পরীক্ষা, এরপর হচ্ছে ব্যবহারিক এবং পরবর্তীতে ভাইবা হয়। 3টে স্টেপে পরীক্ষাটা হয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই পরীক্ষাটি একদিনে হয় এবং জেলা ভিত্তিক ভাবে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানে পরীক্ষাটা হয়। আমাদের মানিকগঞ্জের মধ্যে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সবগুলো পরীক্ষা কিন্তু মানিকগঞ্জে হয়। তো মানিকগঞ্জে একটি সেন্টার থাকে, সেখানে পরীক্ষাটা হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায়, যতগুলো জেলা রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু জেলা ভিত্তিক ভাবে পরীক্ষাগুলো সাধারণত নিয়ে থাকে। তো এই যে পরীক্ষাটি হয়েছে, এই পরীক্ষাটি হয়েছে বেসিক টেট 360 ঘন্টা। তাত্ত্বিক পরীক্ষা 2022 সালের কোশ্চেনটি রয়েছে, আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং এই কোশ্চেনের যে সেশনটি রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, জানুয়ারি থেকে জুন ও এপ্রিল থেকে জুন 2022 সেশনের। তো বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিষয় কোড থাকে 76। এবং এই তাত্ত্বিক পরীক্ষাটা, থিওরি পরীক্ষাটা হয় 1 ঘন্টা ব্যাপী এবং এর পূর্ণাঙ্গ মার্ক থাকে হচ্ছে 60 মার্ক। তো এই 60 মার্কের এই পরীক্ষার মধ্যে বিভিন্ন আইটেমে পরীক্ষাগুলো হয়ে থাকে সাধারণত। এখান থেকে আমাদের সাধারণত যে জায়গাগুলো কোশ্চেন হয়, সংক্ষিপ্ত প্রশ্ন, MCQ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান থাকে সাধারণত। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব, যাতে কারিগরি শিক্ষা বোর্ডে যারাই পরীক্ষা দিবে তারাই যেন ভালো একটা রেজাল্ট করে প্লাস পাই। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক থেকে আলোচনা করব। তো এই লাইভ ক্লাসটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের বুঝতে পারি যে আপনারা ক্লাসটি বুঝতে পারছেন এবং এইখান থেকে আপনারা পূর্ণাঙ্গ ধারণাটা পাচ্ছেন। তো এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো চলে আসবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিরকম ভাবে থাকে, এইভাবেই থাকবে। 1 নম্বর দেওয়া আছে সিস্টেম সফটওয়্যার কি। এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টি কোশ্চেন এসেছিল এই সেশনে। মোটামুটি এরকম থাকে 10, 12টা, 15টা এরকম কোশ্চেনই সাধারণত এসে থাকে। তো এখানে 13টা কোশ্চেনই আমরা উত্তর সহকারে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে যে কোশ্চেনটি আসছে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি। তো সিস্টেম সফটওয়্যার নিয়ে যদি একটু আলোচনা করি, যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করা হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে। যেমন সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম গুলো কি কি আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস। অপারেটিং সিস্টেম গুলো কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা বর্ণভিত্তিক আর হচ্ছে চিত্রভিত্তিক। তো আমরা যে উইন্ডোজটা পরিচালনা করি সেটা হচ্ছে চিত্রভিত্তিক। ম্যাকওএস যারা অ্যাপেল ইউজ করে তাদের জন্য যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাকওএস। আরেকটা অপারেটিং সিস্টেম রয়েছে কার্লি লিনাক্স, যেটা আপনার কমান্ড বেস অপারেটিং সিস্টেম। তো আমাদের জাস্ট এই সংজ্ঞাটা চেয়েছে, এখান থেকে জাস্ট আমরা যদি এইটুকু অ্যান্সার করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আমাদের কিন্তু এইটুকু অ্যান্সার করলে হয়ে যাবে যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যার
ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করা হয় তাকে হচ্ছে সিস্টেম সফটওয়্যার বলে। তো যেমনটা আমি বোঝানোর জন্য দিয়ে এসেছি যে হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের আমরা কম্পিউটার সম্পর্কে ধারণা পাই। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখব। সেটা হচ্ছে আমাদের চলে আসছে খুব বেসিক একটা কোশ্চেন আসছে, এখানে তেমন কোন কঠিন কোশ্চেন আসে না। যেমন হেডার কি আসছে, তাই না? তো হেডার হচ্ছে কি, প্রতিটি পেজের মার্জিনের উপরে অংশ থাকে তাকে বলা হয় হেডার। আমরা যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যার রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড আমরা সবাই ইউজ করেছি যারা আমরা পরীক্ষা দিব বা কম্পিউটার শিখছি। ওয়ার্ডের যে উপরে অংশটুকু থাকে সেটা হচ্ছে আমাদের বলা হয় হেডার। তো প্রতিটি পেজের মার্জিনের উপরে অংশটুকু হেডার বলে। জাস্ট এইটুকু অ্যান্সার করলে 1 মার্কের এই অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাবে। 3 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ কি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবার যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ কি। তো অপারেটিং সিস্টেমের কাজ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করা। তো অপারেটিং সিস্টেমটা কি করে আমাদের মূলত, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে, হার্ডওয়্যার আমি একটু চিত্র করে দেখাচ্ছি, এবং ধরেন সফটওয়্যার, আমরা এখানে সফটওয়্যার ধরলাম, এখানে হার্ডওয়্যার ধরলাম। এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য যে কাজটি করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কাজ করে। অপারেটিং অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম হচ্ছে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, যাতে হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস তৈরি করে এবং আমরা যাতে সহজে আমরা সিস্টেমটা ব্যবহার করতে পারি। তো এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তো অপারেটিং সিস্টেম 2 প্রকারের ইতিমধ্যে আমরা বলেছি। তো আমরা তার পরবর্তীতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস কি। তো কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি যাতে শিক্ষার্থীরা এইভাবে পড়ে পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারে। এই অ্যান্সারটি আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিবেন সবাই নোট করে দিবেন। কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটার ফাইল নষ্ট করে দেয়। হ্যাঁ, কম্পিউটার ফাইল নষ্ট করে দেয়, সেটাই হচ্ছে কি কম্পিউটার ভাইরাস। তো কয়েকটি ভাইরাসের নাম আমরা যদি জেনে যাই তাহলে পরীক্ষার হলে যদি আসে কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম লেখন, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হবে। তো আমরা একটা প্রশ্নের সাথে সাথে যে কাজটি করব আর একটি কোশ্চেনও শিখে যাব। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি ইমেল অ্যাড্রেসের গঠন লেখো। কোশ্চেনটা আসছে একটা ইমেল অ্যাড্রেসের গঠন। তো একটা ইমেল অ্যাড্রেসটা কিরকম থাকে? তো একটা ইমেল অ্যাড্রেসে সাধারণত কি থাকে, ইউজার আইডি থাকে এবং থাকে চিহ্ন দেওয়া থাকে এবং হচ্ছে ডোমেইন নেম দেওয়া থাকে, 3টা অংশ থাকে। হ্যাঁ, তো আমরা যেমন ধরলাম প্রাইম আইটি কেয়ার, এটা হচ্ছে আমার ইউজার আইডি, সাইনটা আছে এবং gmail.com হচ্ছে আমাদের ডোমেইন নেম। এভাবেই কিন্তু একটা ইমেল লেখা যায় বা একটা ইমেলের গঠন তৈরি করা যায়। তাহলে একটা ইমেলে কয়টা গঠন থাকে? 3টা গঠন থাকে। 3টার মধ্যে আমরা বলতেছি প্রথমে হচ্ছে ইউজার আইডি, তারপর তারপর হচ্ছে ডোমেইন নেম। কারণ এখানে gmail.com না থেকে অন্য কোনো কিছু থাকতে পারে, yahoo.com ইত্যাদি ইত্যাদি থাকতে পারতো। তো আমরা বেসিক্যালি এইভাবেই হচ্ছে একটা ইমেল গঠন করতে পারি। এর পরবর্তীতে যে কোশ্চেনটা আছে আমাদের সেটা হচ্ছে প্রাইমারি কি। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমরা 60টা প্রশ্নই হচ্ছে আমরা এখানে ইনশাল্লাহ শিখে ফেলবো। এরপরে আছে আমাদের প্রাইমারি কি কি। তো প্রাইমারি কি কি, যে ফিল্ডের মান দ্বারা প্রতিটি রেকর্ডের অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি। আমরা যারা হচ্ছে ডাটাবেস করছি মাইক্রোসফট অ্যাক্সেস, আমরা জানি প্রাইমারি কি কি। তো প্রাইমারি কি হচ্ছে এই যে প্রতিটি রেকর্ড হয় একটা টেবিল আকারে ডাটাগুলো থাকে আমরা জানি। তো প্রতিটি রেকর্ডের যে ফিল্ড দ্বারা, হ্যাঁ, যেমন এটা যদি আমরা রোল ধরি, রোল একটা ক্লাসের রোল 1 2 3, এই যে ইউনিক ভাবে আমরা যে নাম্বারগুলো লিখতেছি, এই যে ফিল্ড গুলো আছে এই ফিল্ড গুলো দ্বারা কিন্তু আমরা এই রেকর্ডে যা যা আছে ওর নাম ঠিকানা ইত্যাদি কিন্তু আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি বা চিহ্নিত করতে পারি। যে রোল 3 তার নাম রহিম, তার বাড়ি হচ্ছে মিরপুর এবং তার রেজাল্ট হচ্ছে এত। তো আমরা এই যে একটা ফিল্ডের মাধ্যমে একটা রোকে বা হচ্ছে একটা আমরা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারছি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। তো তার পরবর্তী যে কোশ্চেনটা আছে আমরা সেটা চলে যাচ্ছি, এবং এই ক্লাসগুলো অবশ্যই একটু রিপিট করে দেখলে ভালো লাগবে। কারণ হচ্ছে একবার দেখলাম শুনলাম কিন্তু মনে থাকবে না, যখন এই ক্লাসটা আবার দেখবো খাতা কলমে লিখবো তাহলে কিন্তু এই ক্লাস থেকে আশা করা যায় যে সামনের পরীক্ষা হবে, পরীক্ষা ইনশাল্লাহ আমরা কমন পেতে পারি। তারপরে 7 নম্বর কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে কি আছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি। ফাইল ফোল্ডার কি। তাহলে হচ্ছে এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ফাইল এবং আরেকটা হচ্ছে ফোল্ডার। একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে ফোল্ডার। তাহলে ফাইল জিনিসটা কি? ফাইল হলো কোন প্রোগ্রামের তথ্য সেভ করলে একটি ফাইল ধরে হয়। মানে কোন একটা প্রোগ্রামের মধ্যে যখন আমরা একটা সেভ করি তখন যে
জিনিসটা আমরা দেখতে পারি সেটাই মূলত ফাইল। যেমন হচ্ছে আমরা যদি বলি মাইক্রোসফট ওয়ার্ডে একটা প্রোগ্রাম সেভ করলে, একটা নাম দিয়ে সেভ করলে .do6 যেমন demo.do6 একটি ফাইল তৈরি করা হয়, অর্থাৎ ফাইল তৈরি হয়। অর্থাৎ আমরা যদি একটা ওয়ার্ড ফাইলে একটা ফাইল সেভ করি বা এক্সেলে বা যে কোনো সফটওয়্যারে যখন একটা আমরা ফাইল সেভ করব তখন যে জিনিসটা হয় সেটাকে মূলত হচ্ছে আমাদের ফাইল বলা হয়। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফোল্ডার কি। ফোল্ডার হলো একটি জায়গা, ফোল্ডার কি একটা জায়গা যার মধ্যে বিভিন্ন ধরনের ফাইল রাখা যায়। তো হচ্ছে ফোল্ডার কি, ফোল্ডার হচ্ছে একটা জায়গা যার মধ্যে আমরা বিভিন্ন ফাইল বা ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, ফাইলও রাখা যায়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম এই ফাইল এবং ফোল্ডারটা কি। এখন আমরা যে জিনিসটার দিকে যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার। খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এক লাইনে আসে। এই কোশ্চেনগুলো খুবই সংক্ষিপ্ত আকারে এক লাইনের মধ্যে অ্যান্সার করতে হয়, যেহেতু 60 নম্বরের পরীক্ষা, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 1 মিনিট থাকে, তারপরে খাতা দেওয়া এবং সাথে খাতা নেওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টাইমটা কিন্তু অনেক শর্ট থাকে। তো আমরা এখানে 55 মিনিট যদি ধরে নেই, একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য 1 মিনিটের কম সময় পাওয়া যায়। খুবই দ্রুত সহকারে আমাদের সেটা হচ্ছে অ্যান্সারটা করতে হবে। তো আমরা যেটা এই যে 8 নম্বর কোশ্চেনে ছিলাম যে এমএস পাওয়ার পয়েন্ট মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার। তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। জাস্ট এইটুকু লিখলে কিন্তু 1 নাম্বার আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তারপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে ফুটনোট কি। ফুটনোট কি? তো আমরা এই যে কোশ্চেনটা আছে আমরা এটি দিকে দেখব। ফুটনোট কি? ফাইল ফোল্ডার, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই এটা ছিল আমাদের 9 নম্বরে। 9 নম্বর কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি ভালো করে, যে ফুটনোট কি। প্রতিটি পেজের নিচের টিকা লেখা হলো ফুটনোট। অর্থাৎ একটা পেজ যখন থাকে, আমি ভালো করে খেয়াল করি, এই যে একটা এমএস ওয়ার্ডের যদি একটা পেজ ধরি, এই উপরে অংশটুকু আমরা কি বলি, এটাকে বলি হেডার। এবং এই যে নিচে যদি আমরা কোনো কিছু, এই যে ফুটারে যদি কোনো কিছু লিখি সেটাকে বলতেছে ফুটনোট। যেমন ফুটনোট হিসেবে 2, 3 বিভিন্ন পেজ নাম্বার গুলো আমরা দিতে পারি। হ্যাঁ, তো ফুটনোট হলো কি, প্রতিটি পেজের নিচের যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের ফুটনোট। তারপরে যে কোশ্চেনটা আছে 10 নাম্বার, 2টি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নাম লেখা। আমরা কিন্তু 2টা কেন 5টা কিন্তু ওয়েব ব্রাউজিং সফটওয়্যার আমরা শিখে যেতে পারি। এখন 2টার জন্য কি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, আর কি কি লেখা যায়, আর কি কি আমরা জানি একটু কমেন্ট করি যে ব্রাউজার সফটওয়্যার আর কি কি আছে। গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, আর কি কি ব্রাউজার ইউজ করেন আপনারা একটু কমেন্ট করে জানান দেখি আর কি কি ব্রাউজার হইতে পারে। সামনে আপনাদের জন্য এমসিকিউ আছে, এমসিকিউ তে অবশ্যই আপনাদের হচ্ছে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা বলেন এখন যে ব্রাউজার হিসেবে কি কি ব্রাউজার কে চেনেন, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স ব্যতীত কি কি ব্রাউজার ইউজ করা যায়। আমরা একটু কমেন্ট করলে আমরা নিজেরাই কিন্তু এগুলো পরীক্ষার হলে আসতে পারবো। আমি 2-একটা বলে দিচ্ছি, তারপর আপনারা যারা আছেন একটু কমেন্ট করে জানান যে কোন কোন হচ্ছে ব্রাউজার গুলা ব্যবহার করা যায়। যেমন হচ্ছে অপেরা মিনি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অপেরা মিনি, প্রশ্ন আসতে পারে অপেরা মিনি কি। অপেরা মিনি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। তাছাড়া আমরা বলতে পারি ইউসি ব্রাউজার, ইউসি ব্রাউজার। আমরা তাছাড়া আর ব্রেভ ব্রাউজার আছে, আমাদের টর ব্রাউজার আছে, আমরা যে ডার্ক ওয়েবের জন্য যেটা ব্যবহার করি টর ব্রাউজার। এই 5টা ব্রাউজারের নাম আমরা শিখে ফেলবো, তাহলে আমরা হচ্ছে পরীক্ষায় কিন্তু ভালো কিছু করতে পারবো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের রাকিব করছে ইউসি মিনি। আচ্ছা, ইউসি মিনি, ওকে গুড। তারপর আছে ইয়াহু, ওকে ইয়াহু হবে। এই ইয়াহু কি হয়, ইয়াহু কি ব্রাউজার আছে? ইয়াহু তো ব্রাউজার নাই ভাইয়া, তুমি যারা লিখছো ইয়াহু ব্রাউজার আমি হচ্ছে দেখি নাই। ইয়াহু হচ্ছে তোমার হচ্ছে কি, এটা মেইলের জন্য ব্যবহার করা হয়, yahoo.com। হ্যাঁ, এটা সার্চ ইঞ্জিন হিসেবেও তুমি বলতে পারো এটা। তো তোমরা হচ্ছে সবাই আর কি কি জানো আর হচ্ছে কোন কোন ব্রাউজার সম্পর্কে জানো, তোমরা কিন্তু আমাকে এখনই কমেন্ট করে জানাই দিতে পারো যে তোমার ফোনে কি কি ব্রাউজার তুমি ইউজ করো। আসো আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে বায়োস কি। বায়োসটা কি? তো দেখো বায়োস হচ্ছে কি, এই কোশ্চেনটা খুবই সংক্ষিপ্ত প্রশ্ন। বায়োস হচ্ছে কি, বিতে হচ্ছে বেসিক, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, এসে হচ্ছে সিস্টেম। তো বেসিক ইনপুট আউটপুট সিস্টেমকে সংক্ষেপে বলা হয় বায়োস। সেখানে কি করা হয়, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা সংরক্ষণ করা হয়। তো বেসিক ইনপুট আউটপুট সিস্টেমকে সংক্ষেপে বলা হয় বায়োস। কি বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমকে সংক্ষেপে বলা হয় বায়োস। তারপরে হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনে চলে যাচ্ছে। 12 নম্বর, সেটা হচ্ছে
হোম পেজ কি? তো হোম পেজ কিটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে একটা ওয়েব ব্রাউজারের সাথে সম্পর্কিত বা ওয়েবসাইটের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে কি, দেখো একটি একটি ওয়েবসাইটে সর্বপ্রথম যে পেজটি প্রদর্শন হয় তাকে বলা হয় হোম পেজ। একটা ওয়েবসাইটে যখন তুমি প্রবেশ করো তখন যে পেজটা তুমি দেখতে পারো সেই পেজটাকে বলা হচ্ছে হোম পেজ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর সাথে সাথে তুমি আর যে কোশ্চেনগুলো শিখিয়ে ফেলতে পারো সেটা হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েব পেজ কি, বা তোমাকে এখানে আরো শিখতে পারো ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি, বা শিখতে পারো ডোমেইন নেম কি, ডোমেইন নেম কি। এই তিনটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষা দেবা তারা অবশ্যই ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ডোমেইন নেম কি এইগুলো শিখে যাবা, যাতে হচ্ছে পরীক্ষায় এগুলো আসলে তুমি সংক্ষেপে লিখতে পারো। আরেকটা যে কোশ্চেন আসছে আইপি অ্যাড্রেস কি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন গুলাই বারবার চলে আসে। এই চারটার মধ্যে দেখো একটা চলে আসছে, সামনে যারা পরীক্ষা দেবা দেখতে পারবো যে এই চারটার মধ্যে একটা কোশ্চেন চলে আসছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসে, আমরা যারা অফলাইনে আমাদের কোর্সগুলো করে থাকি তখন হচ্ছে ক্লাসে কিন্তু আমরা এদিকে শীট প্রোভাইড করি বা এই কোশ্চেনগুলো লিখিয়ে লিখিয়ে আমরা শিখিয়ে থাকি। তো তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই এইগুলা শিখে নেবে, তাহলে অবশ্যই তুমি হচ্ছে সামনে ভালো কিছু করতে পারবে। যাই হোক, আমরা সামনে দেখি 13 নম্বর কোশ্চেন রয়েছে। 13 নম্বর কোশ্চেন রয়েছে মেল মার্স কি, বা মেল মার্স বলতে কি বোঝায়। 13 নম্বর কোশ্চেন, মেল মার্স বলতে কি বোঝায়। এখন হচ্ছে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার করব, সংক্ষিপ্ত প্রশ্ন। তো একটি মেল বিভিন্ন ঠিকানায় একত্রে পাঠানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মেল মার্স। অর্থাৎ একটা হচ্ছে মেল, একটা মেল বা একটি মেল আমরা যদি বিভিন্ন ঠিকানায়, ধরো আমরা 100 ঠিকানায় বা 1000 ঠিকানায় একত্রে পাঠাবো, তখন হচ্ছে আমাদের যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে মেল মার্স। তো আমরা জাস্ট সংক্ষেপে এটা লিখে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তো তারপরের কোশ্চেনটা দেখো, আমাদের এই পর্যন্ত 13টা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এই বোর্ডের। এই 13টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাকে এক লাইন করে লিখতে হবে। এখানে যারা লিখতে পারবে না তারা কিন্তু মার্ক কম পাবা। আর তোমরা যারা জানো, যারা পরীক্ষা দিবা, একটু হচ্ছে আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা হচ্ছে এই পরীক্ষায় ভালো নাম্বার পেতে চায় বা ভালো রেজাল্ট করতে চায় অবশ্যই এই লিখিত পরীক্ষাগুলো ভালো করতে হবে। এইখানে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে বা খারাপ করে। অনেক শিক্ষার্থীদের দেখি যায় কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় সরকারি সার্টিফিকেট অর্জনের জন্য 3 মাস বা 6 মাস কোর্সের, তারা কি করে ফেল করে। কেন ফেল করে? তারা হচ্ছে এই রিটেন সেটটা ভালো করতে পারে না। তো আমাদের প্রাইম আইটি কেয়ার কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আমরা যে কাজটি করি, শিক্ষার্থীদের কম্পিউটার হাতে কলমে শেখানোর পাশাপাশি এই তত্ত্বীয় বিষয়গুলো আমরা কিন্তু খুব ভালোভাবে হাতে কলমে লিখিয়ে পড়িয়ে মুখস্থ করিয়ে শিখিয়ে থাকি। এর জন্য প্রাইমারি কেয়ার থেকে যারা পরীক্ষা দেয়, যারা নিয়মিত ক্লাস করে, তারা কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু করে। তো আমি হচ্ছে তারপরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে 14 নাম্বার থেকে আলোচনা করব। 14 নাম্বার কি দিয়েছে, সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করুন। 14 নাম্বার ভালো করে খেয়াল করি, আমরা যারা দেখছি আমরা লাইভটা একটু শেয়ার করে দিব এবং হচ্ছে আমরা এই ক্লাস এইগুলোর একটু অ্যান্সার করার চেষ্টা করব। এখন থেকে আমরা যারা লাইভে রয়েছে সবার জন্যই হচ্ছে এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে যে ল্যান এর পূর্ণরূপ কি। সবাই আমরা দ্রুত হচ্ছে এখন কিবোর্ড দিয়ে লিখে ফেলবো, ফোন দিয়েই লিখে ফেলবো যে ল্যান এর পূর্ণরূপ কি। এখানে কিন্তু অ্যান্সার দেওয়া নাই, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব যে ল্যান এর পূর্ণরূপ কি। আমরা এর সাথে সাথে আমি আর কিছু লিখে ফেলি, যেমন এখানে আছে প্যান, আছে ল্যান, আছে ক্যান, আছে ম্যান, আছে ওয়ান। এই 5টার পূর্ণরূপ কিন্তু আমরা ইতিমধ্যে জানি। এখান থেকে কোশ্চেনটা চলে আসছে, আমরা যারা বেসিক পড়েছি তারা কিন্তু এই শব্দগুলোর সাথে পরিচিত। তো এখানে এই ল্যানের পূর্ণরূপ কি তোমরা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও, আমরা দেখি তোমরা কে কে জানো ল্যানের পূর্ণরূপটা কি। ওকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আকরাম হোসেন, গুড। তারপর হচ্ছে বাকি সবাই একটু জানাও, সুশান্ত হালদার, লোকাল এরিয়া নেটওয়ার্ক, গুড সুশান্ত। রানা লেখছো লোকাল এরিয়া নেটওয়ার্ক, গুড রানা। তারপর আর কে? ঠিক আছে, তোমরা সবাই পারছো যারা কমেন্ট করছো, আর বাকি যারা হচ্ছে পারো না এই বিষয়টা এখনই শিখে নাও। রাকিব লেখছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওকে গুড রাকিব। আর কে? তোমরা কিন্তু চাইলেই লিখে দিতে পারো। তার আগে আমরা আসো এখানে আমরা তোমাদেরকে আরো কিছু শিখাই দেই, সেটা হচ্ছে প্যান। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ল্যান, যেটা তোমাদের প্রশ্ন আসছে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক।
এছাড়া আছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এছাড়া আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে লিখলাম। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই পাঁচটার কিন্তু পূর্ণরূপ আসতে পারে। আমাদের এইখানে কিন্তু আসছে শুধুমাত্র ল্যান। তোমাদের পরবর্তীতে পরীক্ষায় আসতে পারে প্যানের পূর্ণরূপ কোনটা, বা আসতে পারে ক্যানের পূর্ণরূপ কি, ম্যানের পূর্ণরূপ কি, বা ওয়ানের পূর্ণরূপ কি। এই পাঁচটা পূর্ণরূপ তোমরা জেনে গেলে ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন তোমাদের কমন পড়বে। আর 100% কমন পড়বে, এমন কোন টপিক নাই যেগুলো আমরা পড়াই না। ইনশাল্লাহ সব টপিকই কিন্তু তোমাদের কমন থাকে। তারপরে কোশ্চেন আসো 15 নম্বর। 15 নম্বর কি আছে? গুগল কি? গুগল একটি ড্যাশ। গুগল কি মানে, গুগলটা কি বলো দেখি সবাই। গুগল কি? এই কোশ্চেনের অ্যান্সার চাই। তোমরা যারা সামনে কম্পিউটার শিখছো বা শিখবে বা পরীক্ষা দিবে এবং A+ সার্টিফিকেট অর্জন করতে চাও, তোমরা সবাই বলো গুগল কি? গুগল কি হইতে পারে বলো দেখি, একটুও কমেন্ট করে জানাও গুগল কি। আমরা দেখতে চাই যে কম্পিউটারের নলেজ কার কত আছে। আইসিটি যারা স্টুডেন্ট রয়েছে, স্কুল কলেজে পড়াশোনা করো, তোমাদের জন্য কিন্তু এই পড়াগুলা সেম কমন। ওকে, আমরা একজনের অ্যান্সার পেয়েছি, সুশান্ত হালদার, যে সার্চ ইঞ্জিন। বাকি সবার কি অবস্থা? গুগল কি? ওকে, আকরাম লেখছে সার্চ ইঞ্জিন। বাকি সবাই ওকে, গুড। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে একটি সার্চ সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে কি? একটা সার্চ ইঞ্জিন। গুড। গুগল ছাড়া কি কি সার্চ ইঞ্জিন আছে বলো দেখি। গুগল ছাড়া আর একটা সার্চ ইঞ্জিনের নাম বলো। মাইক্রোসফটের একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে গুগল ব্যতীত, সেটার নাম কি বলো। এটার সাথে এই তথ্যটা তোমরা জেনে রাখো যে গুগল একটা সার্চ ইঞ্জিন। গুগল ব্যতীত আরো সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন হচ্ছে মাইক্রোসফটের বিং। মাইক্রোসফটের কি? বিং একটা কি আমাদের সার্চ ইঞ্জিন। বিং এর মাধ্যমে কি বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়। যেমন ডাক.কমও আছে, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। তোমরা যে কাজটি করবে, 5টি বা 10টি সার্চ ইঞ্জিনের নাম খাতা কলমে লিখে রাখবে, যাতে যে কোনো একটি সার্চ ইঞ্জিন আসলে তুমি করতে পারো। আচ্ছা, ক্রোম লেখছে। ক্রোম কিন্তু সার্চ ইঞ্জিন না, ক্রোম হচ্ছে ব্রাউজার। ক্রোম হচ্ছে ব্রাউজারের নাম, হ্যাঁ, গুগল ক্রোম। ওকে, ঠিক আছে, আসো, সমস্যা নাই। তোমরা যারা পারো বা পারো না সবাই অ্যান্সার করার চেষ্টা করো, কারণ তুমি যদি একটা ভুল তথ্য জানো, সেই তথ্যগুলো আমি তোমাকে সঠিক করাই দিতে পারবো। তাহলে গুগল একটি সার্চ ইঞ্জিন আমাদের গেল। তো তারপরে আছে 16 নাম্বার। 16 নাম্বার আছে কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে বলা হয় কি? বলো দেখি এটা। 16 নাম্বার, কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে কি বলা হয়? এটা বলো, এটা বলো, এটা কি হবে? কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় কি? এটাকে, এটা কি হতে পারে অ্যান্সার? এটার অ্যান্সার হবে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে যদি পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। নেটওয়ার্ক বলতে পারো, কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যারা পরীক্ষা দিবা, দেখো ভালো করে, বা কম্পিউটার সেক্টরে যারা নলেজ জানতে চাও, এইখানে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কিন্তু বেসিক পরীক্ষা। অর্থাৎ তুমি যদি খুবই বেসিক ভাবে তথ্যগুলা জানো, ভালো করে জানো, তাহলে কিন্তু এখানে ভালো কিছু করতে পারবা। আর একটা বিষয় হচ্ছে, এই পরীক্ষা দিতে যে অনেকে হচ্ছে, আমরা যে জিনিসটা দেখি, পারা জিনিসটাও ভুল করে ফেলে, কারণ হচ্ছে এখানে টাইমটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে এতগুলো অ্যান্সার করতে হয়, 60 মিনিটে 60টা। তো অনেকে কিন্তু সব যেটা পারেও সেটাও ভুলে যায়। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। 17 নম্বর, আমরা খুব দ্রুত যেতে হবে, কারণ হচ্ছে 60টা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন। প্রিন্ট করার কিবোর্ড কমান্ড কোনটা বলো, সবাই একটু কমেন্ট করে জানাও। প্রিন্ট কিভাবে করে বলো। প্রিন্ট করার কমান্ড কোনটি? প্রিন্ট করার জন্য কিবোর্ডের কমান্ড কোনটি? তো প্রিন্ট করে কিভাবে? তুমি কি করবা, কিন্তু তুমি মাউস ব্যবহার করতে পারবে না। তোমার যে কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডের কোন কিগুলো চাপলে তোমার হচ্ছে এই প্রিন্টটা হয়ে যায়, সেটা হচ্ছে, আচ্ছা, Ctrl+P, সুশান্ত হালদার। ওকে, আর কে? সবাই সবাই একটু জানাও, সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে Ctrl+P, CTRL যেটাকে লেখা যায়, তারপর হচ্ছে +P। তো এখানে তুমি এইটুকু অ্যান্সার করে দিলে তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবা। Ctrl+P দিলেই তোমার কি হয়ে যায়, সেটা হচ্ছে তোমার প্রিন্ট করার কমান্ড হয়ে যায়।
তারপর আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, A4 সাইজ কাগজের দৈর্ঘ্য কত ইঞ্চি, দৈর্ঘ্য কত ইঞ্চি, প্রস্থ কত ইঞ্চি। তো এইটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, হ্যাঁ, এটা কিন্তু অনেক বোর্ডে কিন্তু তোমার এটা আসছে। এটার অ্যান্সারটা বলো বলো দেখি। এটার অ্যান্সারটা যদি দিয়ে আসে, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 11.69, প্রস্থ হচ্ছে 8.27। একটু মুখস্থ রাখতে হবে, এটা 11.69 8.27, এটা হচ্ছে তোমার A4 সাইজের দৈর্ঘ্য এবং প্রস্থ। ওকে, মিতালি লিখছে Ctrl+P, ওকে গুড। তামান্না লিখছে হচ্ছে ওকে গুড, সবার হইতেছে। সবাই কমেন্ট করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আসো তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার বিষয়কে কি বলা হয় বলো। এই ইন্টারনেটে, এই যে আমরা যে ইন্টারনেটে থাকি, এটা কি 19 নাম্বার কি হবে, 19 নাম্বার বলো। এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই পারা উচিত, কারণ আমরা সবসময় ইন্টারনেটে বিচরণ করি এবং ইন্টারনেটে থাকি। আমি কিন্তু অলরেডি অ্যান্সারটা বলে দিচ্ছিলাম, তো তোমার আইডিয়া হচ্ছে তোমরা বলবা ইন্টারনেটে সার্বক্ষণিক থাকাকে কি বলা হয়। ইন্টারনেটে 19 নম্বর কোশ্চেন, 14, আচ্ছা 19 নম্বর কোশ্চেন এই যেটা ছিল 14, 15, 16, 17, 18, এই 19। দেখো এটা কি বলা হয়, দেখো অনলাইন, অনলাইন, ওকে গুড, অনলাইন অনেকগুলো পাইছি, অনলাইন, হ্যাঁ। তাহলে ইন্টারনেটে সংযুক্ত থাকা, দেখো ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়টাকে বলা হয় অনলাইন। যেমন আমরা বর্তমানে অনলাইনে ক্লাসটি করছি, তাই না। তো দেখো কত ধরনের বেসিক কোশ্চেন এবং হচ্ছে ইজি কোশ্চেন দেওয়া যায় কারিগরি শিক্ষা বোর্ডে, কিন্তু আমাদের সেই সময়টা কি হয়, আমাদের মাথা কাজ করে না, তাই না। আমাদের সময় যখন অল্প হবে, তখন পারা জিনিসগুলো কিন্তু আমরা ভুল করে আসি। ইনশাল্লাহ আমরা এভাবে প্র্যাকটিস করলে ভুলবো না এবং ভালো কিছু করতে পারবো। তারপরে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 20 নাম্বার, একটু খেয়াল করো। কিবোর্ডে ফাংশন কি কয়টি, দেখো দেখো কোনো কিছু নাই, ডট ডট এতটি। তাহলে কিবোর্ডে ফাংশন কি কয়টি আছে বলো দেখি। কিবোর্ডে দেখো, কিবোর্ডে ফাংশন কি কোনগুলারে বলে, দেখো F1, F2, F3, F4, এইভাবে করে দেখবা যে F12 পর্যন্ত 12টি বোতাম রয়েছে কিবোর্ডে। এই যেগুলোকে বলা হয় ফাংশন কি, অর্থাৎ তোমার এই যে যে কিবোর্ডে ফাংশন কি আছে টোটাল 12টি। এটা কিন্তু সবার পারা উচিত ছিল, কিবোর্ডে ফাংশন কি হচ্ছে টোটাল 12টি। ওকে গুড, দু একজন কমেন্ট করতেছো, সবাই কমেন্ট করো, সবাই জানাই দাও যে কতগুলো আছে, 12টি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে F1 থেকে F12 পর্যন্ত 12টি আছে। ওকে গুড। তারপর আমরা 21 নম্বর কোশ্চেনে যাব। উইন্ডোজ একটি কি সফটওয়্যার বলো। উইন্ডোজ একটি কি সফটওয়্যার, উইন্ডোজ একটি ড্যাশ সফটওয়্যার। উইন্ডোজ কি সফটওয়্যার, আমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবো উইন্ডোজ কি সফটওয়্যার। উইন্ডোজ কি ধরনের সফটওয়্যার, দেখো উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, এগুলো কি সবগুলা একটা ধরনের কি সফটওয়্যার। কমেন্ট করো, সবাই জানিয়ে দাও। অপারেটিং সিস্টেম, গুড। উইন্ডোজ একটি কি সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার। আমরা এটা কিন্তু খুবই সহজে ভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারি, অপারেটিং সিস্টেম। তারপর দেখো 22 নাম্বার থেকে আসতে বলো 1 TB অর্থাৎ 1 টেরাবাইট সমান সমান কত জিবি। 1 TB সমান সমান কি হয়, 1 TB সমান সমান বলো, এটা একটা ছক তোমাদের পড়াইছি, বলো এটা কি হবে। 1 TB সমান সমান 1 TB সমান সমান 1 TB সমান সমান কত জিবি হয়, ভালো করে খেয়াল করো। এখানে তোমরা যে বিষয়গুলো জানবা, মিনিমাম তোমার হচ্ছে 1024 কেবিতে হয়, কেবিতে হয় 1 MB, হ্যাঁ। তারপর হচ্ছে 1024 MB-তে হয় 1 GB, এবং 1024 GB-তে হয় 1 টেরাবাইট, হ্যাঁ। তো 1 TB সমান সমান কত জিবি, 1024 GB। দেখো 1024 GB। বাকি বিষয়গুলো তোমরা কিন্তু শিখে নিবে। এখানে তোমাদের একটা ছক পড়ানো হয়েছে টেবিল আকারে, অনেকগুলো, যেখানে হচ্ছে তোমার এই মেমোরি হিসেবগুলা দেখানো হয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখবা। ওকে, অনেকেই লিখছো 1024 GB, যেমন রাকিব, আকরাম, তারপর হচ্ছে আমাদের কি, আচ্ছা এটা কি, কেবিসি বাংলা কার্টুন 24 কি লিখছো বুঝলাম না। আচ্ছা কেমন আইডিয়া এটা, কেবিসি বাংলা কার্টুন, ওকে গুড।
তারপর হচ্ছে আমাদের 1024, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1024, সিনথিয়া তামান্না লেখছে 1024, গুড। বাকি সবাই সবাই একটু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট গুলা দেখছি এবং কে কতদূর প্রস্তুতি নিচ্ছ সেইগুলা কিন্তু যাচাই হয়ে যাবে এখন। এইখানে যারা কমেন্ট করবে, যারা সামনে পরীক্ষা দিবে, যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসলে অবশ্যই সে পারবে। আসো তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। তারপরের কোশ্চেন দেখো আমাদের কি আছে, 23 নাম্বার কোশ্চেনে কি আছে, আমরা 23 নাম্বারে যাব। 23 নাম্বার আছে রিসাইকেল বিনে ড্যাশ ফাইল জমা থাকে। রিসাইকেল বিনে কি ফাইল জমা থাকে বলো, রিসাইকেলে কোন ধরনের ফাইল জমা থাকে এটা বলো, এটা বলো। রিসাইকেল বিনে ড্যাশ ফাইল জমা থাকে, কোন ধরনের ফাইল রিসাইকেল বিনে জমা থাকে? রিসাইকেল বিনে কোন ধরনের বলো। রিসাইকেল বিনে তুমি যখন তোমার দেখবা যে কম্পিউটারে এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিসাইকেল বিন বলা হয়। তো এই রিসাইকেল বিনে কোন একটা ফাইল যদি তুমি ডিলিট করো, সেই ডিলিট করা ফাইলগুলা এই রিসাইকেল বিনে জমা থাকে। তো তোমার হচ্ছে রিসাইকেল বিনে কি থাকে, ডিলিট করা ফাইল, ডিলিট করা ফাইল জমা থাকে। রিসাইকেল বিনে কি থাকে, ডিলিট করা ফাইল জমা থাকে। তো রিসাইকেল বিনে কি থাকবে, ডিলিট করা ফাইলগুলা জমা থাকবে। তো 24 নাম্বার কোশ্চেন আসো, ফাইল এর নামের শেষে অংশকে কি বলা হয়? দেখবা যে যে কোনো ফাইল সেভ করলে তার নামের শেষে ডট দিয়ে একটা অংশ থাকে, সেটাকে বলা হয় এক্সটেনশন। যেমন হচ্ছে যদি তুমি ওয়ার্ডে কোনো একটা ফাইল তৈরি করো, মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটা ফাইল তৈরি করো, ধরো একটা ফাইল তৈরি করলা সিবি, তো সিবি নাম দিলা, কিন্তু এখানে ডট দিয়ে একটা অংশ থাকে, ডট ডি ও সি এক্স। এই ডট ডি ও সি এক্স এটাকে বলা হয় এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। তো এই কথাটাই বলছে, ফাইলের নামের শেষে অংশকে কি বলা হয়, সেটা বলা হবে এক্সটেনশন। এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে এক্সটেনশন। তারপর আসো 25 নাম্বার। তো 25 নাম্বার কোশ্চেনে আমরা যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। 25 নাম্বার, মেমোরির একক হচ্ছে, মেমোরি একক কি বলো? 25 নাম্বার কোশ্চেনটা বলো। 25 নাম্বার মেমোরির একক হচ্ছে, দেখো এখানে মেমোরি, এখানে তিনটা অংশ তুমি ভালো করে শিখবা মেমোরির, এই বেসিকের জায়গায় তিনটা। সেটা হচ্ছে বিট, বিট কি, বিট, বিট দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম এককে বলা হয় বিট। একটা বিট একটা 0 অথবা একটা 1। তারপরে তুমি এখানে শিখবা হচ্ছে বাইট, যেটাকে মেমোরি ইউনিট বলা হয়। 8টা বিট মিলে হয়, 8টা বিট মিলে হয় একটা বাইট, আর 8 বিট। হ্যাঁ, এবং আরেকটা জিনিস জানবা, নিবল, NIBBLE, নিবল। নিবল হচ্ছে কি হয়, 4টা বিট মিলে হচ্ছে একটা নিবল হয়। দেখো এই তিনটা অংশ তুমি এখান থেকে ভালো করে শিখে ফেলবা। সেটা হচ্ছে বিট কি, বিট হচ্ছে 0 অথবা 1 কে একটা বিট বলা হয়, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। আর বিটের পূর্ণরূপ হচ্ছে কি, বাইনারি ডিজিট। এবং বাইট মানে কি, 8টা বিট মিলে হয় একটা বাইট। তারপর কি শিখলাম আমরা, নিবল, 4টা বিট মিলে হয় একটা নিবল। তো এখানে আমরা মেমোরি একক হচ্ছে বাইট। দেখো তারপর 26 নাম্বার, পেন ড্রাইভে ড্যাশ মেমোরি ব্যবহৃত হয়, কি ধরনের মেমোরি হয় পেন ড্রাইভে বলো? 26 নাম্বার, কি ধরনের মেমোরি ব্যবহার হয় পেন ড্রাইভে? সবাই অ্যান্সার করো, এটা কি, কি ধরনের পেন ড্রাইভে কোন ধরনের মেমোরি ব্যবহার হয়? মেমোরি বিভিন্ন ধরনের মেমোরি রয়েছে, তোমরা জানো ইতিমধ্যে। সেই মেমোরি থেকে আমরা পেন ড্রাইভ যে ব্যবহার করি, আমাদের যে ডিভাইসটা আছে, পেন ড্রাইভ যে ডিভাইস রয়েছে, সেই ডিভাইসে কি ধরনের মেমোরি ব্যবহার করা হয়, সেই কোশ্চেনটা আসছে। এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, এটা কি ধরনের মেমোরি ব্যবহার করা হয়। সবাই এই পেন ড্রাইভটা কি ধরনের মেমোরি, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। তার পরবর্তীতে আমরা চলে যাব সত্য এবং মিথ্যা। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা পার্ট, কারিগরি শিক্ষা বোর্ডে এটা আসে এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আর এইখান থেকে খুব সহজে আমরা নাম্বারগুলো পেতে পারি। পেন ড্রাইভে যে ধরনের মেমোরি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি, পেন ড্রাইভে কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়? ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ওকে, গুড। তার পরবর্তীতে অংশ থেকে আমরা আসব। দেখো আমরা ইতিমধ্যে 2টা পার্ট শেষ করেছি, সেটা হচ্ছে আমরা প্রথমে 13টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিখেছি, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে। এবং তারপরে আমরা যে জিনিসটা দেখলাম শূন্যস্থান, তো কারিগরি শিক্ষা বোর্ডের শূন্যস্থান থেকে আমাদের প্রশ্ন আসবে। এবং আমরা তারপরের অংশটি দেখবো, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা হলে লেখো। এবং আমরা যারা পরীক্ষা দিব, আমরা যে কাজটি করব, সর্বপ্রথমে আমাদের কোশ্চেনটা যখন আমরা পাবো, কোশ্চেনটা পেয়ে প্রশ্নটা পড়বো অবশ্যই, ওই সময় হচ্ছে আমরা সত্য মিথ্যাটা আগে করব। কারণ এই অংশটা খুবই ইজি এবং
খুব অল্প সময়ে দাগানো যায় এবং আমাদের এখান থেকে কিন্তু মার্কগুলা কনফার্ম হয়। আমরা যারা সামনে পরীক্ষা দিব আমরা অবশ্যই চেষ্টা করব এই সত্য মিথ্যা অংশ থেকে আগে করার জন্য। এখন তোমরা সত্য দন্ত স এবং ম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা সত্য মিথ্যা হয়। এখানে যেটা আছে দেখো 27 নম্বরে আমরা যাচ্ছি। ফাইলের নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় সেভেস, এটা কি সত্য না মিথ্যা? সত্য হলে আমরা কি দিতে হবে? সত্য হলে দন্ত স আর মিথ্যা হলে মরেশকার মি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটা সত্য না মিথ্যা, দন্ত স হবে না মরেশকার মি হবে। উত্তরে আমরা এটা কি লিখবো, সত্য লিখবো না মিথ্যা লিখবো? তাহলে দেখো ফাইল এর নাম পরিবর্তনের জন্য অবশ্যই সেভেস ব্যবহার করা হয় না। সেখানে কি ব্যবহার করা হয়? সেখানে হচ্ছে আমাদের রিনেম ব্যবহার করা হয়, রিনেম। তো এর জন্য এটা হচ্ছে আমাদের মিথ্যা। আমরা কি লিখবো? মরেশকার মি। মিথ্যার জন্য আমরা কি লিখবো? মরেশকার মি। তোমরা একটু কমেন্ট করে জানাবা এইগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা, তাহলে বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো এবং এর অনুযায়ী ভালো প্রিপারেশন নিচ্ছ। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? গুগল একটি অপারেটিং সিস্টেমের নাম। এই কথাটা কি সত্য না মিথ্যা? সবাই আমাকে একটু জানাও। গুগল একটি অপারেটিং সিস্টেমের নাম, এটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা এটা? কারণ গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, তো অপারেটিং সিস্টেম না। যদি বলতো যে উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম তাহলে হচ্ছে সত্য ছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি সত্য না মিথ্যা। এবং দন্ত স এবং ময়েশকে মি লিখতে কয় সেকেন্ড সময় লাগে? তো খুব অল্প সময় লাগে। এর জন্য কারিগরি শিক্ষা বোর্ডে আমরা যে কাজটি করব, আমরা এই সত্য মিথ্যাটা আগে দিব, মাথায় যেন থাকে আমাদের। এবং আসো পরবর্তীতে 28-এর পরে আমরা চলে যাব 29 নম্বরে। একটু দূরত্ব যাই। রিসাইকেল বিনে ডাটা পুনরায় ফিরে আনা যায় না, এটা কি সত্য না মিথ্যা বলো? রিসাইকেল বিন অর্থাৎ কোন একটা ফাইল আমরা যখন ডিলিট করি সেই ফাইলটা কোথায় যায়? রিসাইকেল বিনে যায়। রিসাইকেল বিন থেকে আমরা কি করতে পারি? সেই ডাটাটাকে আমরা বা ফাইলটাকে পুনরুদ্ধার করতে পারি না, অবশ্যই সেটা রিস্টোর করতে পারি। রিস্টোর করার অপশন রয়েছে, এর জন্য এই কথাটা কি হবে? এই কথাটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে 30 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 30 নম্বর কোশ্চেনে কি আছে আমাদের? ফোল্ডারের মাঝে ফোল্ডার ও ফাইল উভয় থাকতে পারে। একটা ফোল্ডার তৈরি করার পরে সেই ফোল্ডারের মধ্যে আমরা কি ফোল্ডার এবং ফাইল উভয় কি রাখতে পারি কি পারি না? এটা কি সত্য না মিথ্যা হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করি আমরা এখানে, যাতে হচ্ছে আমরা খুব দ্রুত শিখবো এবং হচ্ছে পরীক্ষায় এগুলো অ্যাপ্লাই করব। ফোল্ডারের মাঝে হচ্ছে কি করা যায়? ফোল্ডার এবং ফাইল উভয় থাকতে পারে, এটা হচ্ছে সত্য। এর জন্য দিব আমরা স, দন্ত স। তারপরে 31 নম্বরে আসবো আমরা। 31 নম্বর কি আছে? সেভ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এক্স। দেখো কন্ট্রোল এক্স, এই কন্ট্রোল এক্স দিয়ে কি আমরা কিবোর্ড সেভ করি কোনো কিছু? এটা বলো দেখি, এটা কি সত্য না মিথ্যা? সবাই একটু কমেন্ট করবে, এটা কি সত্য না মিথ্যা? সত্য, সত্য। আকরাম সত্য লিখছো, কোনটা বুঝলাম না। এই 31 নাম্বার দেখো, 31 নাম্বারটা ভালো করে খেয়াল করো। 31 নাম্বারটা, 31 নাম্বারটা সেভ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এক্স। এটা 100% মিথ্যা। কেন মিথ্যা? এই কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করা হয়, কাট করা হয়। হ্যাঁ, তো কন্ট্রোল সি, কন্ট্রোল সি টি আর এল, কন্ট্রোল প্লাস সি দিয়ে করা হয় কপি। ভালো করে জানে নাও, কপি করা হয় কন্ট্রোল প্লাস সি দিয়ে। তারপরে কন্ট্রোল প্লাস এস দিয়ে করা হয় সেভ, এবং কন্ট্রোল প্লাস এক্স দিয়ে করা হয় কাট। এই তিনটা কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে পরীক্ষা দেবা, তোমাদের পরীক্ষার একটা কোশ্চেনে তোমরা এই তিনটা অংশ পেয়ে যাবা। ঠিক আছে, আসো তারপরে যাই। তারপরে হচ্ছে আমরা 32 নম্বরে যাব। 32 নম্বর কি আছে? ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ। বলো এটা সত্য না মিথ্যা? ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ। ওয়ার্কবুক বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে তোমার মাইক্রোসফট এক্সেল কে বোঝানো হচ্ছে। মাইক্রোসফট কি কে বোঝানো হচ্ছে? এক্সেল কে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট হচ্ছে ওয়ার্কবুকের একটা ওয়ার্কবুক যেটা আছে মাইক্রোসফট এক্সেল, তার যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কশিট। এটা হচ্ছে সত্য। দেখো এভাবে কিন্তু তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু পারবা, যদি মুখস্থ করো তাহলে কিন্তু এইগুলা সত্য মিথ্যা উল্টা পাল্টা লেগে যাবে। যে ওয়ার্কবুক কি এটা তুমি যদি না জানো তাহলে ওয়ার্কশিট কি এটা কিভাবে জানবে এগুলা? তো এটা হচ্ছে এমএস এক্সেল এর কথা বলতেছে। এইগুলো এক্সেল এর মধ্যে অনেকগুলো শীট থাকে, এক একটাকে ওয়ার্কশিট বলা হয়। তাই বলছে ওয়ার্কশিট হলো ওয়ার্কবুকের অংশ বিশেষ। কথাটা হচ্ছে সত্য, দন্তস্ব দিবা শুধু। হ্যাঁ, অ্যান্সারে কিন্তু দন্তস্ব দিতে হবে। তারপরে কোশ্চেনে আসো। তারপর কোশ্চেন হচ্ছে 33 নম্বর। পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? প্রেজেন্টেশন সফটওয়্যার। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য না মিথ্যা বলো, সবাই কমেন্ট করে জানাও যে সত্য কি না মিথ্যা।
এটা অবশ্যই কি হবে, এটা হচ্ছে অবশ্যই সত্য। পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। তারপরে কি আছে 34 নম্বরে, এমএস এক্সেস দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়। বলো এটা কি হবে? এমএস অ্যাক্সেস অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়। তোমরা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি করছো বা করবে, তোমরা জেনে রাখো মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা হয়। তাহলে এমএস অ্যাক্সেস দিয়ে ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়, তাহলে এটা হচ্ছে কি হবে আমাদের সত্য। সত্য মিথ্যা অবশ্যই জানাও, কমেন্ট করতেছো আকরাম, তানবীর, তারপর হচ্ছে মিথিলা, তারপর হচ্ছে সামিম। তোমরা যারা কমেন্ট করতেছো আমি কিন্তু দেখতে পাচ্ছি, সুশান্ত এবং সবার কমেন্ট আমি, জিসান, জিসান বলতে সোনিয়া আপু এটা মনে হয়। তারপরে বাকি যারা আসছো একটু একটু কমেন্ট করে আমাকে জানাই দাও যে তোমাদের এই বিষয়টুকু ক্লিয়ার কিনা। আমি কিন্তু প্রত্যেকটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আর মুখস্থ করবো না ইনশাল্লাহ আমরা এগুলো। তারপর 35 নম্বর কি আছে আমরা জি, বিজয় একটি বাংলা ফন্টের নাম। এটা কি সত্য না মিথ্যা? একটু কমেন্ট করবো সবাই। বিজয় একটি বাংলা ফন্টের নাম, ভালো করে খেয়াল করো বিজয়। তো অনেকেই কিন্তু এটা বিজয় ক্লাসিক, বিজয় 52 নামে আমরা একটা সফটওয়্যার সম্পর্কে জানি, যেটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং বিজয় ক্লাসিক, ইউনিকোড, এই কয়েকটি অপশন কিন্তু এখানে থাকে বিজয়ের মধ্যে, বিজয় 52 সফটওয়্যারের মধ্যে। তো বিজয় 52 সফটওয়্যারের মধ্যে সবগুলা কিন্তু আমাদের অপশন রয়েছে। এখানে বলছে বিজয় একটি বাংলা ফন্টের নাম। ফন্টের নাম জিনিসটা কি? ফন্টের নাম যে ফন্ট দিয়ে বাংলা লেখা হয়, যেমন হচ্ছে শুটনি এমজি। তো শুটনি এমজি হচ্ছে বাংলা ফন্টের নাম, কিন্তু এখানে যে আছে বিজয়, বলছে বিজয় একটা বাংলা ফন্টের নাম, তাহলে এটা কি হবে, সত্য হবে না মিথ্যা হবে? তাহলে অবশ্যই এটা একটা হচ্ছে মিথ্যা। আমরা সত্য হইলো কেন সেটা আমাদের জানতে হবে, মিথ্যা হইলো কেন সেটা আমাকে জানতে হবে, তাহলে আমরা কারিগরি শিক্ষা বোর্ডে এ প্লাস পাবো। কারিগরি শিক্ষা বোর্ডে এ প্লাস কারা পায় জেনে শুনে, যারা হচ্ছে এইভাবে কোনটা কেন সত্য হইলো কেন মিথ্যা হইলো এটা যখন বুঝে বুঝে পড়ে তখনই কিন্তু সে এই প্লাসটা পায়। অধিকাংশ শিক্ষার্থী এটা অনেকে জানে না, যারা জানে না তারাই কিন্তু রেজাল্টটা খারাপ করে। তো আমি চাই যে সকলেই যারাই পরীক্ষা দিবে, বাংলাদেশে যে যেখানে থেকে পরীক্ষা দেখ, খুব সহজে একটু পড়াশোনা করলে, গোছানো প্রস্তুতি নিলেই এ প্লাস পাওয়া সম্ভব। তারপরে রিপোর্ট এর কাজ হলো ফাইলকে প্রদর্শন করা। তো রিপোর্টের কাজ কি করা? ফাইলকে প্রদর্শন করা। এই কথাটা সত্য না মিথ্যা একটু জানিয়ে দিবে। রিপোর্টের কাজ ফাইল প্রদর্শন করা, এটা সত্য না মিথ্যা? এটা আমরা সবাই একটু বলবো। সত্য হলে দন্ত স লিখবো, মিথ্যা হলে মরেশকার মি লিখবো। দেখো রিপোর্টের কাজ ফাইল প্রদর্শন করা না, রিপোর্টের কাজ ফাইল প্রদর্শন করা না, এর জন্য এটা আমরা লিখবো মিথ্যা। তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দাও, তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখো, যাতে হচ্ছে এই যারা কম্পিউটার শিখছে বা শিখবে, যারা হচ্ছে প্রকৃতভাবে কম্পিউটার শিখে ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে চায়, তারা যেন এই ক্লাসটি দেখতে পারে। সবাই একটু শেয়ার করে ডান লিখতে পারো, যাতে আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসটি দেখছো এবং হচ্ছে শেয়ার করে রাখছো। আসো তারপরে দেখো 37 নম্বরে কোশ্চেনটা দেখবো। 37 নম্বর কোশ্চেন, 36 সত্য, 36 কি, 36 সত্য না, 36 মিথ্যা। দেখো তারপরে আসো 37 নাম্বার দেখো, আমাকে রিপোর্টের কাজ ফাইল প্রদর্শন করা, এটা হচ্ছে তোমরা কে জন্য সত্য বলছো, তুমি হচ্ছে এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে বলো? কেন মিথ্যা হবে? কারণ হচ্ছে রিপোর্টের কাজ হচ্ছে কোন একটা ফাইলের ডাটা গুলাকে শো করায়। হ্যাঁ, একটা ফাইলের মধ্যে যে ডাটাগুলা থাকে সেই ডাটাগুলা সুন্দর করে শো করার জন্য রিপোর্ট ব্যবহার করা হয়। র্যাম একটি স্থায়ী মেমোরি, এটা কি সত্য না মিথ্যা? দেখো 37 নাম্বার একটু শেয়ার। মিথ্যা, মিথ্যা কেন মিথ্যা এটা একটা বলি আমি। তোমরা দেখো র্যাম, র্যাম একটা অস্থায়ী মেমোরি। আবার একটা আছে রোম, রোম কিন্তু স্থায়ী। দেখো র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা কিন্তু পরীক্ষা আসে, র্যান্ডম অ্যাক্সেস, অ্যাক্সেস মেমোরি। রোমটা কি? রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। দুইটা বিষয় তোমার জানতে হবে। হ্যাঁ, র্যামের পূর্ণরূপ কি, রোমের পূর্ণরূপ কি, এবং এটা কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। তাহলে র্যাম হচ্ছে একটি স্থায়ী মেমোরি, এটা হচ্ছে আমাদের মিথ্যা কথা। কারণ কম্পিউটার বন্ধ হয়ে গেলে যে সমস্ত সফটওয়্যারের তথ্য মুছে যায় বা ফাইলের যে আমরা লেখালেখি করলে যদি সেটাও মুছে যায়, মানে যেটা রানিং কাজ আছে সেই কাজটা যদি আমাদের না থাকে, সেটাই হচ্ছে অস্থায়ী মেমোরি। আর আমাদের কম্পিউটার চলাকালীন
সকল কাজগুলো হয় র্যামের মধ্যে। এর জন্য র্যাম, আমরা কম্পিউটার যখন বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায় বা যে কারণে বন্ধ হয়ে যায়, আমরা রানিং কাজটা কিন্তু আমাদের আর চলে না। এর জন্য র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। আসো তারপরে আসো 37 নাম্বার। 37 নাম্বার কি বলছে দেখো। 37 নাম্বার শেষ করলাম, আমরা 38-এ চলে যাবো। অনেকগুলো কোশ্চেন, আমরা সবগুলো একটু ধৈর্য সহকারে শিখবো। আসো আমাদের 38-এ কি দেওয়া আছে, টেক্সট অ্যালাইনমেন্ট মূলত 4 প্রকার। টেক্সট অ্যালাইনমেন্ট 4 প্রকার, এটা সত্য না মিথ্যা একটু কমেন্ট করে জানবো। এটা টেক্সট অ্যালাইনমেন্ট এটা কি সত্য কি মিথ্যা? 38 সত্য, সত্য 38 সত্য। কেন সত্য? টেক্সট অ্যালাইনমেন্টে 4টি আছে, একটা হচ্ছে লেফট, আমরা একটু জানি 4টি আছে, ঠিক আছে, যারা 4টি লিখছি তারা ঠিক লিখছি। তারপর হচ্ছে রাইট, একটা লেফট একটা রাইট অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট। তারপর একটা আছে জাস্টিফাই। 4টা অ্যালাইনমেন্ট, ঠিক আছে। টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার, একটা কি লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে জাস্টিফাই। আমাদের ভাইবার মধ্যে বলতে পারে, স্যাররা বলতে পারে যে বলেন টেক্সট অ্যালাইনমেন্ট কয় প্রকার এবং কি কি সেটা দেখান। তো আমরা এমএস ওয়ার্ড এর মধ্যে গেলে কিন্তু আমরা ইজিলি ভাবে এই 4টা প্রকারভেদ খুব সহজে দেখতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সত্য। সত্য কেন হলো সে বিষয়টা আমরা ইনশাল্লাহ আশা করি শিখতেছি, পারবো আমরা ইনশাল্লাহ। তো আমাদের এই যে 38 পর্যন্ত, এটা কিন্তু আমাদের এখানে কি গেল, সত্য মিথ্যা, শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 3টা ক্যাটাগরি অলরেডি ডান। নাম্বার 4, 4 নাম্বারে সঠিক উত্তরটি লেখো। সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি এবং কমেন্ট করতে থাকি যে ক্লাসগুলো কেমন লাগতেছে, আমরা কি শিখতে পারতেছি কিনা এবং বিস্তারিত জানতে পারতেছি কিনা। দেখো এখানে তোমাদের কমেন্ট করবে 29 নাম্বার, কিবোর্ডের কন্ট্রোল, কন্ট্রোল কি এর সংখ্যা কয়টি? অর্থাৎ কিবোর্ডের মধ্যে কন্ট্রোল যে কিটা আছে সেটা কয়টা কি আছে আর কি। এখানে সবাই অ্যান্সার করো, 2টি 3টি 4টি 5টি, কয়টা হবে এখানে, কয়টা হবে সবাই একটু কমেন্ট করি এই এমসিকিউটা, যে কিবোর্ডের কতগুলা হচ্ছে এখানে আমাদের কন্ট্রোল কি রয়েছে, একটা কিবোর্ডের মধ্যে কন্ট্রোল কি যে সংখ্যাটি রয়েছে সেটি কয়টি, সবাই এইটা হচ্ছে অ্যান্সার করবো। 39 নাম্বার, ওকে 2টি 2টি, ওকে এখানে কে লিখছে, জিসান 2টি, তামান্না 2টি, সুশান্ত 2টি, আচ্ছা তারপর হচ্ছে আবিদুর রহমান 2টি, 39-এর ক, ক নাম্বার 2টি, হ্যাঁ ওকে 2টি ক, গুড। সবাই সবাই কমেন্ট করবো যাতে হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে ভুল না হয়। হ্যাঁ, সবাই কমেন্ট করবো যাতে পরীক্ষার মধ্যে ভুল না হয়। তাহলে হচ্ছে কন্ট্রোল হচ্ছে 2টি, কিবোর্ডের মধ্যে আমরা যদি খেয়াল করি আমাদের এই বাম দিকে একটা কন্ট্রোল আছে এবং ডান দিকে একটা কন্ট্রোল কি আছে, তাহলে টোটাল হচ্ছে আমাদের 2টি কন্ট্রোল কি রয়েছে। ইনশাল্লাহ আমরা যারা আছে কমেন্ট করতেছি, ইনশাল্লাহ পরীক্ষায় এগুলো কিন্তু আমাদের ভুল হবে না। 40 নাম্বার, ফাইল ক্লোজ করার কমান্ড কোনটি? বলো 40 নাম্বার, ফাইল ক্লোজ করার কমান্ড কি, কিবোর্ড কমান্ড কোনটি? 40 নাম্বার, আমরা দ্রুত এটা এখানে শেষ করব। এখানে কয়টি রয়েছে ফাইল ক্লোজ করার জন্য? দেখো ফাইল ক্লোজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে কিন্তু এটা আসে। ফাইল ক্লোজ করার জন্য এটা যেহেতু বোর্ডের কোশ্চেন, বোর্ডে আসছে, সো এখানে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এখানে তোমরা অপশন লিখতে পারো ক খ গ ঘ, কোনটা হবে বলো? তোমরা একটু জানিয়ে দাও কোনটা হবে, তাহলে হচ্ছে সুবিধা হয়। 40-এর খ, হ্যাঁ 40-এর খ, গুড। Ctrl+W হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কি করা যায়, ফাইল ক্লোজ করা যায়। তারপরে 41 নাম্বার একটু আসবো, আমরা 41 নাম্বার আসবো। তোমাদের হচ্ছে অ্যান্সারে ক খ গ ঘ এটা যদি লেখো তাহলে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, ক খ লিখতে হবে, নাম্বার দেওয়ার দরকার নাই, জাস্ট ক খ ক খ গ ঘ এভাবে লিখলে হয়ে যাবে। আসো 41 নাম্বারে দেখো, 41 নাম্বার কি আছে। 41 নাম্বার, একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করতে হয়? হ্যাঁ, একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করতে হয়, এটা বলো দেখি। সর্বোচ্চ কয়টি করা যায় আর কি, কোশ্চেনটা এরকম ছিল আর কি। 41 নাম্বারে এটা কি হবে বলো দেখি। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহৃত হয়, এখানে কয়টা কি হবে বলো দেখি। 64টি, ওকে গুড। এখানে হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার হবে 64টি। এখানে তাহলে আমরা শিখে ফেললাম এটা হচ্ছে 64টি গিয়েই থাকে। তারপরে আমরা যাচ্ছি 42 নাম্বার, 42 নাম্বার কোশ্চেনে, প্রিন্ট এর জন্য কিবোর্ড কমান্ড কোনটি? আমরা ইতিমধ্যে এটা সংক্ষিপ্ত প্রশ্নে মেবি শিখে আসছি। প্রিন্ট করার জন্য কিবোর্ড কমান্ড কোনটি?
কিবোর্ডের জন্য আমরা জানি প্রিন্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি, তাই না? 42 নাম্বার, দেখো আমরা কিন্তু যেটাই একটা কোশ্চেন আগে পড়ে আসছে এই কোশ্চেনটা কিন্তু হুবহু চলে আসছে। সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, কন্ট্রোল পি। আমরা এই যে কন্ট্রোল পি লিখতে হবে না, জাস্ট ক খ গ এভাবে লিখলে হবে, খ নাম্বার এভাবে বললেই হবে। হ্যাঁ, সবাই একটু জানো। কাঞ্চন মিয়া খ। আচ্ছা, নতুন যারা আছো, যারা দেখতেছো, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, যাতে হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা পরীক্ষা দিবে বা কম্পিউটার শিখবে সবাই জানতে পারে। হ্যাঁ, যে তোমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত রয়েছে প্রাইমেটিকারের সাথে, এরও তো একটা জানানোর বিষয়। সবাইকে একটু জানিয়ে দাও, সবাই যেন জানতে পারে এই প্ল্যাটফর্মের কথা। আসো, তারপরে আমরা চলে আসি 43 নাম্বার কোশ্চেনে চলে আসবো। 43 নাম্বার, সবাই খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সিপিইউ হচ্ছে, দেখো, যেটাকে কম্পিউটারে ব্রেন বলা হয় সেটা হচ্ছে সিপিইউ। এই সিপিইউ এর এখানে পূর্ণরূপটা চাইছে। সিপিইউ এর পূর্ণরূপটা কি? সিপিইউ এর পূর্ণরূপটা কি সবাই একটু জানিয়ে দাও। আমরা দেখি এখানে ক নাম্বার আছে, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসমেন্ট ইউনিট নাকি প্রসেসমেন্ট ইউনিট। যাই হোক, দেখো এখানে আসো, উল্টা পাল্টা লেখা থাকবে, তারপরে দেখো কন্ট্রোল এই ইউনিট দেওয়া আছে, কোনটা হবে বলো? ক খ গ ঘ কোনটা? এটা তো আসলে দেখার সাথে সাথে পারার কথা, কোনটা হবে এটা? খ নাম্বার। ওকে, দেখি খ নাম্বার কি আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, গুড। সিপিইউ এর পুনর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সবাই একটু জানাও দেখি। খ। সবাই একটু কমেন্ট করে জানাও এটা কোনটা, সিপিইউ এর পুনরূপ কি? প্রকিউরমেন্ট না? বাস। সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, খ। সবাই পারতেছো তো? এখানে দেখো দুইটা দিয়ে আছে, সেন্ট্রাল সেন্ট্রাল দিয়ে অনেকে কিন্তু ওই যে গ ঘ নাম্বারিং করতে পারে। এখানে কিন্তু তোমার এই যে এই ওয়ার্ডটার দিকে খেয়াল রাখবা, এটা কিন্তু ভিন্ন অর্থ দিয়ে আছে, এটা কিন্তু প্রসেসিং নাই। অনেকে পি আর ও তারপর দিকে সি দেখে প্রসেসিং এর মতো করে কিন্তু দাগাই ফেলতে পারো। হ্যাঁ, এগুলো একটু ঠিক করে দেখবা। এটার অর্থ হচ্ছে সংগ্রহ, তো এটা হবে না। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার হবে। তারপরে আসো, তারপরে আমরা একটু দেখি। এটা হচ্ছে বি নাম্বার, আমরা পারছি সবাই। 44 নাম্বার, নিচের কোনটি ইন্টারনেট কানেক্টিভিটির মান নয়? এটা বলো। নিচের কোনটি ইন্টারনেট কানেক্টিভিটি এর মান নয়? প্রথম দিয়ে আছে ডায়াল, দ্বিতীয় দিয়ে আছে ব্রডব্যান্ড, তৃতীয় নাম্বার দিয়ে আছে ওয়্যারলেস, ঘ নাম্বার দিয়ে আছে ইয়াহু। দেখো, ইন্টারনেট সংযোগের জন্য কোন উপাদানটি এখানে ব্যবহার করা হয় নাই সেটাই হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু তোমার এখানে বলতে হবে। সবাই একটু ইয়ে করো। দেখো, এইখানে ইন্টারনেট সংযোগের জন্য এখানে ডায়ালও ব্যবহার করা হয়, ব্রডব্যান্ডও ব্যবহার করা হয়, ওয়্যারলেসও ব্যবহার করা হয়। শুধুমাত্র ইয়াহু হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু এখানে ব্যবহার করা হয় না। তো এখানে হচ্ছে মান নয় হতে ঘ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, গুড। তারপর আসো 45, এমএস এক্সেস এ ডাটাবেস ফাইলের ফাইল এক্সটেনশন কোনটি? এটা বলো, এটা বলো, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের শিখাইছি যে ফাইল এক্সটেনশন, যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের একটা ফাইল সেভ করার পরে ডটের পরে একটা অংশ থাকে, সেটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। এখানে দেখো ক নাম্বার কি দেওয়া আছে, ডিওসি ডক বা ডিওসি এক্স দেওয়া থাকে, এমএস ওয়ার্ড এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমওবি দেওয়া আছে, এমডিবি দেওয়া আছে, ডট ডিবিবি দেওয়া আছে। বলো কোনটা হবে এটা? এটা ভালো করে খেয়াল করো, এটা কোনটা হবে বলো দেখি, একটু দ্রুত করো। ডাটাবেস, হ্যাঁ,
এমএস এক্সেস এর যে ডাটাবেস ফাইল আছে এটার জন্য ব্যবহার করা হবে ডট ডিবি। হ্যাঁ, ডাটাবেস ডট ডিবি। হ্যাঁ ঠিক আছে, জিসান, তানবীর, বাকি সবাই একটু জানাই দাও। এবং হচ্ছে তোমাদের যারা হচ্ছে পরীক্ষা দিবা অবশ্যই এই কমেন্ট গুলো যারা করতেছো ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তারপরে আসো, এটা সবাই পারছো। তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 46। নিচের কোনটি অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস নির্দেশ করে? দেখো তো এটা কোনটা হবে? ক, খ, গ, ঘ, কোনটা? অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস কোনটা হবে? আচ্ছা, কোনটা ঘ নাম্বার হবে? কি বলতেছো, কোনটার কথা বলতেছো? দেখো 46 এর আনসারটা করো। আগেরটা ঘ নাম্বার ছিল, হ্যাঁ গুড। 46 এর আনসারটা করো। 46 কি হবে? আচ্ছা 46 নাম্বার হবে তোমার এই যেটা, হ্যাঁ ক নাম্বার। 46 এর ক নাম্বার হবে। তারপরে 47 এর দিকে আসো। 47 নাম্বার কি আছে? এমএস এক্সেল এ একাধিক সেল একত্রিত করাকে কি বলে? এটা সবাই পারো। অনেকগুলো সেল দেওয়া রয়েছে, সেই সেলগুলোকে একত্র করাকে কি বলা হয় সেটা বলো দেখি সবাই, কি হবে এটা? এক নম্বর দিয়ে আছে অ্যাড, তারপর দিয়ে আছে জয়েন, গ নাম্বার দিয়ে আছে মার্স, ঘ নাম্বার দিয়ে আছে ইউনিয়ন। কোনটা হবে? দেখো, যখন হচ্ছে দুই বা ততোধিক সেলকে একত্রিত করা হয়, যখন খুবই গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন কিন্তু তোমাদের ভাইবা হতে ধরে। ধরো এই একটা টেবিল দেওয়া রয়েছে, ধরো আমার হচ্ছে দরকার হচ্ছে, ধরো এই যে যে দাগটা রয়েছে এই দাগটা আমরা রাখবো না, এই যে দুইটা সেলকে আমরা হচ্ছে একত্র করব। দেখো এই যে এইটুকু অংশ আমার লাগবে না। ধরো আমরা এখানে যে কাজটা করলাম, এইখানে একটা সেল ছিল, সেই সেলটাকে আমরা দুইটাকে একত্র করে ফেলছি। এই যে অংশটা করলাম সেটাকে বলা হয় মার্কস। এটাকে কি বলা হয়? মার্কস। তাহলে এটা কি হবে? 47-এর কি হবে? গ নাম্বার হবে মার্কস। এখানে একটা সেলকে দুইটা সেল বা ততোধিক সেল বা 10টা সেলকে বা যতগুলা সেল তোমার মনে চায় তুমি কি করতে পারবে? একত্রিত করতে পারবা। আর একত্রিত করার সিস্টেম হচ্ছে মার্কস। ওকে, ঠিক আছে। তারপরে আসো, তারপরে কোশ্চেন 48 নাম্বার। নিচের কোনটি বাংলা সফটওয়্যার? নিচের কোনটি বাংলা সফটওয়্যার? দেখো বিজয়, হ্যাঁ বিজয় একটা বাংলা সফটওয়্যার। অর্ভ বাংলা সফটওয়্যার। প্রশিক্ষণ, প্রশিক্ষক, প্রশিক্ষক, হ্যাঁ ভালো করে খেয়াল করো। প্রশিক্ষক আর কি আছে? ঘ নাম্বার আছে সবগুলো। এটা কোনটা হবে অ্যান্সার? আচ্ছা দেখো এটা কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ সবগুলাই হচ্ছে আমাদের বাংলা লেখার সফটওয়্যার। আমরা এখানে আর সময় নষ্ট করতেছি না, এটা হচ্ছে ঘ নম্বর হবে। আসো 49 নম্বরে আমরা যাই। ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? আমরা শেষের দিকে চলে আসছি, সবাই একটু বলো এটা কি হবে? ডাটাবেজের এটা কি হবে বলো? ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি বলা হয়? ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে আহ ফাইল, ফাইল লিখছো? ভালো করে দেখো, ভালো করে বলো, সবাই বলো। এক ক নাম্বার দেওয়া আছে ফাইল, খ নাম্বার দেওয়া আছে রেকর্ড, গ নাম্বার দেওয়া আছে ফিল্ড, ঘ নাম্বার দেওয়া আছে টেবিল। দেখো আমি একটু যেহেতু ক্লাসটা করাচ্ছি তোমাদের আমি একটু দেখাই দিই। দেখো এই যে দেখো একটা টেবিলের মধ্যে যখন একটা ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি করা দেওয়া হয়, এই যে যে আমাদের এরকম থাকে, রো এবং কলাম আকারে থাকে। এবং ধরো এখানে আইডি 1 2, এখানে ধরো নেম, এখানে ধরো নেম আছে দিলাম রহিম, করিম। এই সম্পূর্ণটাকে বলবো আমরা একটা টেবিল। এবং এই যে যে আমাদের রো গুলো আছে সেগুলো বলবো আমরা রেকর্ড। এবং আইডি এবং নেম এটাকে বলবো আমরা কি বলবো? এগুলো বলবো ফিল্ড। তাহলে ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ফিল্ড। ক্ষুদ্রতম অংশ কি আছে? ফিল্ড। যদি আরো কোনো অপশন থাকতো তাহলে আমরা ডাটাবেজের অন্যান্য যে কোনো ডাটা হইতে পারে সেই বিষয়গুলো যদি থাকতো তাহলে আমরা সেদিকে চিন্তা করতাম। কিন্তু এখানে যেগুলো দিয়ে আছে সেইগুলো অপশন অনুযায়ী ফিল্ড হচ্ছে ক্ষুদ্রতম। ফাইল বলতে হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যারটা যখন সেভ করবো তখন হবে আমাদের ফাইল। আর প্রত্যেকটা রো হবে রেকর্ড। আর সম্পূর্ণটা হবে একটা টেবিল। আর এখানে ক্ষুদ্রতম অংশ বলতে বোঝানো হচ্ছে এখানে ফাইল, ফিল্ডই আমরা পাচ্ছি, তাই না? আসো তারপরে দেখি 50 নাম্বার। 50 নাম্বার কোশ্চেন। আসো 50 নাম্বার কোশ্চেনে আমরা কি আছে?
অনেক বড় একটি ক্লাস হয়ে গেল এটা, কারণ হচ্ছে একটা ক্লাসের মধ্যে 60টা কোশ্চেন ব্যাখ্যা সহকারে সলভ করা একটু কষ্টকর হয়ে যায়। তারপর তোমাদের জন্য চেষ্টা করছি, যদি তোমরা A+ পাও, ভালো একটা মার্ক পাও, সার্টিফিকেট অর্জন করো, তাহলে এই ক্লাসের সার্থকতা থাকবে ইনশাল্লাহ। তারপর কি আছে, টেক্সট অ্যালাইনমেন্ট। দেখো একটা বোর্ডের মধ্যে কিন্তু একটা ধরনের কোশ্চেন হয়তো বা তোমার লিখিত সংক্ষিপ্ততে আসছে, সেটা তোমার MCQ দিয়ে দিতেছে। দেখো এখানে দেখো, আমরা এটা মনে হয় শূন্যস্থানে পড়তে সপ্তমীতে পড়ছিলাম। টেক্সট অ্যালাইনমেন্ট দেখো, এটা কয় প্রকার হবে সবাই একটু জানাই দাও। 50-এর কি হবে টেক্সট অ্যালাইনমেন্ট বলো তো কয় প্রকার, সবাই একটু জানাই দাও এটা কয় প্রকার হবে। 50 নাম্বার টেক্সট অ্যালাইনমেন্ট মূলত হচ্ছে আমাদের 4 প্রকার। আমরা জানি অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন জাস্টিফাই। ওকে গুড, যারা লিখতেছো কমেন্ট করতেছো, গুড গুড, সবাই কমেন্ট করে জানাই যাও। ওকে গুড। আর যারা কমেন্ট করবে তারা কিন্তু আসলেই ভালো কিছু জানে এবং পরীক্ষার হলে তারা আর ভুল করবে না ইনশাল্লাহ। দেখো এখন আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অলরেডি আমরা 4টা পার্ট শেষ করছি। সর্বপ্রথমে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, তারপরে আমাদের শূন্যস্থান ছিল, তারপরে আমরা হচ্ছে MCQ করেছি এবং সত্য মিথ্যাও করেছি। 4টা পার্ট শেষ, এখন 5 নাম্বার ধাপে চলে আসছি, সেটা হচ্ছে ইংলিশ পার্ট। ইংলিশ পার্টে আমাদের 10 মার্ক করে থাকে, তো ইংলিশ পার্টের আমি দ্রুত সমাধান করাই দিব। এটা এখানে আমরে ব্যাখ্যা করার কিছু নাই, জাস্ট আমি হচ্ছে এখানে দ্রুত সমাধান করাই দেবো। 51 নাম্বার কোশ্চেনে কি আছে, হোয়াট ইজ ইউর সিটিজেনশিপ। তো এখানে অ্যান্সারটা হচ্ছে আই এম এ বাংলাদেশি। যদি কোনো অন্য দেশে থাকে তাহলে আমরা সেটা লিখবো। এখানে কি কি আছে, বাংলাদেশের বাইরে কি কি আছে এখানে, আমার মনে হয় অবশ্যই নাই। আই এম বাংলাদেশি। তারপরে লিখবো হচ্ছে 52 নম্বরে আমরা কি কোশ্চেন দেওয়া আছে, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি মেমোরেবল। তো এই 21 মানে 21শে ফেব্রুয়ারি কেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো দেখো 20, এটা কয়েকটা ভাবে অ্যান্সার, 2টা ভাবে অ্যান্সার লেখা যায়। আমরা জাস্ট অ্যান্সার গুলো বলে দিব। আমরা বলতে পারি 21 ফেব্রুয়ারি ইজ মেমোরেবল অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ মার্টার্স অর ডে, অর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা এখানে বলতে পারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সহজ ভাষায়। 21শে ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, তারপর কি আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ হচ্ছে অনুবাদ করতে বলছে। এখানে অনুবাদও কিন্তু আমাদের এখানে আসে, ভালো করে খেয়াল করো। অনুবাদের এখানে কি আছে, এখানে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। অ্যান্সার লিখছে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। তারপরে দেখো বৃষ্টি পড়ছে, অ্যান্সার কি ইট ইজ রেইনিং। তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস। তারপরে দেওয়া আছে তুমি কি গতকাল ইনস্টিটিউটে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য ইনস্টিটিউট স্টাডি। তো তারপরে দেখো কি আছে, আমি খুব দ্রুত বলে যাচ্ছি, একটু খেয়াল করো। আমি 1 সপ্তাহ যাবত জ্বরে ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। দেখো তারপর কি দেওয়া আছে, এই করা আমরা দেখলাম যে কয়েকটা অনুবাদও আসছে এবং আমরা দেখতে পারলাম যে কয়েকটা প্রশ্ন আসছে, যেগুলো হচ্ছে আমাদের উত্তর দিতে হবে ইংলিশে। তারপরে দেখো দেওয়া আছে এখানে চুজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ইন ব্র্যাকেটস, অর্থাৎ হচ্ছে তোমাকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাকে ব্র্যাকেটের মধ্যে কিছু কি দেওয়া থাকবে, কিছু শব্দ দেওয়া থাকবে, যে শব্দটা কারেক্ট হবে সেই শব্দটা তুমি বসাবা। আমি তোমাদের সবার জন্য একটা সাজেশন দিয়ে দিব ইংলিশের জন্য, তাহলে ইংলিশে হুবহু কমন পড়বে, হুবহু অ্যান্সার করতে পারবা। দেখো 58 নম্বর কি আছে, 2 and 2 মেক্স কি হবে 4 হবে। তারপর কি আছে, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন ফ্রন্ট অফ মাই হাউস, দেয়ার ইজ এ হবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে ইউ দেখে এন বসাই দিবে, কিন্তু তুমি কি করবা, তুমি পড়াশোনা করছো, তুমি প্রাইমারি থেকে পড়াশোনা করছো, তাহলে তুমি এই প্লাস পাবা, এর জন্য তুমি এ দিবা। তারপর দেখো 60 নাম্বার কি আছে, লুক ড্যাশ দ্য নুন, লুক ড্যাশ দ্য মুন। তাহলে কি বলবো, লুক এট দ্য মুন। এনে প্রিপোজিশনটা তোমরা এইভাবে করে কি করতে পারবা, শেষ করে দেবা। আর এই যে ক্লাসগুলো আমরা ক্লাসগুলো করালাম সম্পূর্ণটা, এটার জন্য তুমি সময় পাবা মাত্র 60 মিনিট। এখন আমি যেটা বলছিলাম যে ইংলিশে তাহলে কিভাবে কি করব, ইংলিশে অনেকে ঝামেলা হয়ে যায়, কম্পিউটার অংশটুকু পারলেও ইংলিশে ঝামেলা হয়ে যায়, তাই না? তো ইংলিশে পারার জন্য বিগত যতগুলো বোর্ড আছে 20-30টা বোর্ড হবে, তো এই বোর্ডের কোশ্চেন গুলা ইংলিশ পার্টে যে কোশ্চেন গুলো আছে হুবহু ওই কোশ্চেন গুলা ভালো করে পড়ে যাবো। তাহলে আমরা এখানে 6 থেকে 7টা ইজিলি কমেন্ট পাবো, হুবহু কমেন্ট পাবো। তাহলে আমরা যদি সেই অংশগুলো পড়ে যাই তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে খুব সহজে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের এই যে তাত্ত্বিক পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা আছে, এখানে 60 মার্কের মধ্যে 50+ মার্ক আমরা পাবো। তো তোমাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে তোমরা
যারা প্রাইমারি কেয়ার থেকে কোর্স করতেছো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা ভালো রেজাল্ট করবা। আর যারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে করতেছো তোমরাও ভালো করবা, অবশ্যই এভাবে গোছানো ভাবে পড়াশোনা করলে। আর হচ্ছে তোমরা পড়াশোনা ভালো মতো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা ওই প্লাস পাবে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ভালোভাবে পড়াচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের পড়ার জন্য। তোমরা যে যে প্রতিষ্ঠান থেকে কোর্স করতেছো তাহলে অবশ্যই এই লিখিত পরীক্ষাগুলো একটু ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। আর আমাদের প্রাইমারি কেয়ারে যারা হচ্ছে অফলাইনে কোর্স করতে যাচ্ছ, তোমরা কিন্তু যারা আসলে সবার তো সুযোগ হয় না একই জায়গায় থাকার জন্য, বিভিন্ন জায়গায় থাকতে হয়, তো বিভিন্ন জায়গাতে চাইলেও অনেক সময় কোর্সটি করা যায় না। তোমরা যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করো, পড়াশোনা যদি তুমি গুছিয়ে এবং প্রত্যেকটা জিনিস যদি ইন ডিপতে জানতে পারো তাহলে অবশ্যই তুমি এখানে ভালো কিছু করতে পারবা। তো সকলের প্রতি শুভকামনা রাখছি। এবং আগামী 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের মানিকগঞ্জের পরীক্ষা হবে। তো সেই পরীক্ষায় আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। তো আমাদের শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইমারি কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ সবাই কিন্তু আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছি সবাই চেষ্টা করি একজন শিক্ষার্থী যেন ভালো করে পড়াশোনা করে কম্পিউটার শিখে সে যেন স্বাবলম্বী হতে পারে। এটা আমাদের প্রত্যেকটা যারা উদ্যোক্তা রয়েছে আমরা, আমাদের কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তার এইটাই হচ্ছে মনের সাধনা। এবং একটা মাত্র বিষয় তোমরা দেখবে যে একজন শিক্ষকের সফলতা তখনই আসে যখন একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করে। যে পৃথিবীতে শিক্ষক হচ্ছে এমন এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে নিজের সন্তানের মানে অন্যের সন্তানের সাফল্য দেখে নিজের সন্তানের মতো হচ্ছে আনন্দ পায়। যেমন আমার সন্তান সাফল কোন একটা জিনিস ভালো করলে যেমন আনন্দ ফিল হয়, অন্যের সন্তান ভালো কিছু করলে আমাদের ওই রকম একটা গর্ব ফিল হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার স্টুডেন্ট পড়ছে, এটা আমার ভালো লাগতেছে। তো শিক্ষক সমাজই চায় যে, একমাত্র সমাজ যারা চায় যে অন্যের সন্তানও ভালো কিছু করুক এবং সেখানে সে গর্বিত হয়। তো আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। তোমরা যারা প্রাইমারি কেয়ারের সাথে আসো, তোমরা হচ্ছে প্রাইমারি কেয়ারের সাথে আছো, তোমরা প্রাইমারি কেয়ারের সাথে থাকবে। এবং যারা অন্যান্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা নিজেরা ভালো করে পড়াশোনা করবে। সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। দেখা হবে আবার একটি লাইভ ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।